লজ্জা নারীর ভূষণ। বাংলায় এই কথাটার সঙ্গে আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত, কিন্তু আজ বোধহয় সময় এসছে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করার, লজ্জাটা কার? ভিকটিমের, অ্যাবিউসারের, সমাজের, আমাদের, নাকি সেই ঘুরে ফিরে লজ্জা নারীরই ভূষণ? আজ কথা বলবো সেই নিয়ে। নমস্কার, আমি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। হইচইয়ে আর কদিন পরেই স্ট্রিম করবে আমাদের নতুন কন্টেন্ট লজ্জা। আর আজ সেই বিষয়ে একটু কথা বলতে চলে এসেছি অনেকজন অতিথিকে নিয়ে। একজনকে অবশ্য অতিথি বলা যাচ্ছে না, একজন আমাদের লজ্জার লিড কাস্ট প্রিয়াঙ্কা, এবং আজ আমাদের দুজন বিশেষ অতিথি আছেন এবং তারা আমার খুব বন্ধু এবং প্রিয় মানুষও বটে। আমাদের সঙ্গে রয়েছেন মনোসমাজকর্মী রত্নাবলী রায় এবং মনোবিদ ও কবি অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, যাদের আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। নিত্যদিন সমাজের নানান বিষয় নিয়ে তাদের মতামত তারা রাখেন, তারা ভাবেন নিত্যদিন। আজকে আমাদের অতিথি তারাই। ধরো, আজকে তোমরা জানো যে আমরা মূলত যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের নতুন কন্টেন্ট লজ্জা নিয়ে। হ্যাঁ অনুত্তমা, তোমার কাছেই প্রথমে যাই। সেটা তুমি ট্রেলারটা দেখেছো? এর মধ্যে আমি দেখেছি, ইনফ্যাক্ট আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ট্রেলারটাকে ইন্টারেস্টিং লাগছে তো? একদম এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা আমাদের একটা পাওয়া, বলো। ঠিক, নিশ্চয়ই। এবং ট্রেলারটা দেখে মনে হয়েছে আমি বাকিটা দেখতে চাই। যাক, এটা তো আরো গুরুত্বপূর্ণ বড় পাওয়া। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি প্রথমে তোমার কাছে আসি যে তুমি তো নিত্যদিন ক্লিনিকে মানুষের মন নিয়ে কাজ করছো, সামাজিক নানান কিছু নিয়ে ভাবছো। প্রথম তুমি যেটা বলো যে তোমার কতটা প্রাসঙ্গিক মনে হয় ভার্বাল অ্যাবিউজের মতো একটি বিষয় আজকের সমাজে? ভীষণ প্রাসঙ্গিক, কারণ যা কিছু সরাসরি দেখতে পাওয়া যায় না, আমাদের তাকে ডিনাই করার বা তাকে কোথাও অস্বীকার করার একটা মনও তো অনেক সময় তৈরি হয়ে যায়, যে কারণে শরীরের অসুখ নিয়ে মানুষ যত চট করে কথা বলতে পারে, মন খারাপ নিয়ে কথা বলতে গেলে শুনতে হয় আমি তো দিব্যি, হেঁটে চলে বেড়াচ্ছিস, কাজকর্ম করছিস, সাজুগুজু করছিস, মন খারাপ আবার কি। যা দেখা যায় না, যা বিমূর্ত, তাকে অন্যের সামনে আনা কঠিন হয়। সেখানে যে নিপীড়ন আমার দৃশ্যমানতার বাইরে রয়েছে, যে নিপীড়নের মধ্যে অনেক সূক্ষ্মতা রয়েছে, সেই নিয়ে মানুষের মধ্যে এখনও অনেক ধোঁয়াশা থেকে যায়, সচেতনতার অভাব থেকে যায়, অনেক সময় অনেক সেলফ ডাউটও থেকে যায়। মানে আমিও কি এটাকে ভার্বাল অ্যাবিউজ বলবো কি বলবো না, এই নিয়ে নিজের মধ্যেও অনেক দ্বন্দ্ব আমি কিন্তু দেখতে পাই কাজ করতে গিয়ে। আমার ওর কথা শুনতে শুনতে, এবং যেহেতু আমি ট্রেলারটাও দেখেছি, সেখানে যে ধরনের শব্দ এসছে সেটা শুনে আমার মনে হয়েছে আমরা কিন্তু এইগুলোকে নর্মালাইজ করি, এবং যেহেতু এটা নর্মালাইজ করি সেহেতু কখন এটা নির্যাতন নিপীড়নের পর্যায়ে পৌঁছে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না, তাই না? ঠিক, এবং সেখানে অনেক সময় না কিছু ধরনের শব্দ প্রয়োগের সঙ্গে এক ধরনের পৌরুষের নির্মাণও জুড়ে যায়, তো যে আমি খুব ম্যানলি, এটা এক ধরনের টক্সিক ম্যাসকুলিনিটিরও শিক্ষা। একদমই তাই। এই প্রসঙ্গে যেটা আরো বলা দরকার, যে যখন আমরা লজ্জা নিয়ে কথা বলছি, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস সপ্তাহ জাস্ট গেছে। অনেক সময় জানিস, আমরা যারা নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা অনেক সময় ইন্টেন্টটাকেও কোয়েশ্চেন করার থেকে ইম্প্যাক্টটাকে কোয়েশ্চেন করছি। যেমন প্রিয়াঙ্কা যে প্রোটাগনিস্ট, এই শব্দ ব্যবহারে তার উপরে কি মানসিক অভিঘাত আসছে, ফেমিনিস্ট হিসেবে সেই ন্যারেটিভটা আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় শুধু যে খারাপ শব্দ সেটাই কিন্তু নয়, মানে খারাপ শব্দ ছাড়াও তো বাজে ভাবে কথা বলা যায়, ও ইয়েস, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাও কিন্তু একটা মানুষের সাইকোলজিকে নানাভাবে ড্যামেজ করতে পারে। তার ইনসিকিউরিটিস বাড়তে পারে, তার কনফিডেন্স লেভেল কমে যেতে পারে, তার ওই যে সেলফ ডাউটের কথা বলছিলে, আমার মনে হয় সেটা তৈরি হয়। সেটার জন্য কিন্তু কোনো যে গালাগালি দিতে হবে তা কিন্তু নয়। না, রত্নাবলীদি, আপনার কাজ করতে গিয়ে ভার্বাল অ্যাবিউজকে কেন্দ্র করে মেয়েদের উপাখ্যান কতদূর শুনতে পান? মানে ফিজিক্যাল ভায়োলেন্স থেকে সরে এসে শুধু ভার্বাল ভায়োলেন্স। এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন সম্রাজ্ঞী। আমি যে প্রান্তিক গোষ্ঠীদের নিয়ে কাজ করি না, সেখানে ভার্বাল অ্যাবিউজ আমরা একটা বৃহত্তর গার্হস্থ্য হিংসার নিরিখে দেখছি। এবার ধরো, আমার আশেপাশে যে ধরনের বস্তি আছে, আমি তো বস্তির মধ্যে থাকি, সেই অর্থে সেখানে যে ধরনের গালিগালাজ চলে, শব্দচয়ন চলে, সেটা কতটা একজন ব্যক্তির কাছে অ্যাবিউজ সেটাও নির্ভর করছে তার থ্রেশহোল্ডের ওপরে।
কেমন, যে শব্দে প্রিয়াঙ্কাকে নাড়িয়ে দেবে এবং প্রিয়াঙ্কার মনে হবে যে আমার ওপরে নিপীড়ন হলো। অনেক সময় আমরা আমাদের গোষ্ঠীতে দেখেছি যে সেখানে খুব দৃশ্যমানতা না থাকলে ভার্বাল অ্যাবিউজকে চিহ্নিত করার ক্ষেত্রে একটা সমস্যা হয়। একদমই ঠিক, এবং এটা নিয়ে আমরা আগেও একদিন কথা বলছিলাম, মানে আমি আর প্রিয়াঙ্কাও এটা নিয়ে একটা কথা বলছিলাম যে আমাদের একটা ট্রেনিং দরকার বোধহয়, যে আমাদের ট্রেনিং থাকে না অ্যাবিউজকে আইডেন্টিফাই করার জন্য। এইখান থেকে যদি একটু অনুত্তমা তোমার কাছে যাই, যে তোমার কাছে যারা আসেন ক্লিনিকে, তারা কি চিহ্নিত করতে পারেন যে আমার উপর যে হিংসাটা হচ্ছে সেটা একটা ভার্বাল অ্যাবিউজ, নাকি তারা শুধু এইটুকু নিয়ে আসেন যে আমি ভালো নেই? খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুমি আনলে। তারা কি এইটুকু নিয়ে আসেন যে আমি ভালো নেই? মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ। এবার সেই সংলাপে ঢুকতে ঢুকতে পরতে পরতে এমন অনেক আখ্যান উঠে আসে যেটা আমরা একসঙ্গে দেখা শুরু করি। এবং অনেক সময় যেটা রত্নাবলীদি বলছিলেন, যেখানে একটা কালচারের অভিঘাত থাকতে পারে, যে আমার কি ধরনের ভাষা শুনে বড় হওয়া, তার উপর আমি কোন ভাষাটিতে কিভাবে রিয়্যাক্ট করব, এটা যেরকমভাবে ডিপেন্ড করতে পারে। আমি আরেকটা জায়গাও এখানে একটু সংযোগ করব। বহু সময় এমন হতেই পারে যে ওই শব্দবন্ধটি নিয়ে আমার কোনো ব্যক্তিগত ট্রমা আছে, আমার এক্স্যাক্টলি এই শব্দটাতে অসুবিধা হয়, হয়তো অন্য কারুর হবে না। এবং সেক্ষেত্রে তিনি বহু সময় কিন্তু তার সঙ্গীকে যখন বলছেন, তার সঙ্গী বলছেন তোমার সবেতে এত গায়ে লাগার কি আছে, কারণ শব্দটার মধ্যে তো সমস্যা নেই। হয়তো আমি ছোটবেলায় এমন একটা কিছুতে এই শব্দটা শুনতাম যার সঙ্গে আমার কিন্তু অনেক কিছু চলে আসে স্মৃতিতে। সোশ্যাল কন্ডিশনিংয়ে, মানে ধরো একটা বাচ্চা আসে ছোটোবেলা থেকে হয়তো শুনে আসছে এই তো মোটা, ক্লাসে বাচ্চার বাকিরা টিজ করেছে, সেই জিনিসটা কিন্তু তার মাথায় রয়ে গেছে। এটাও কিন্তু একটা দিক, এটা ছোটদের বাচ্চাদের কিন্তু এটা একটা অন্যভাবে এফেক্ট করে। বাচ্চারা শিখছেও এটা, দেখছে এটা, এবং তার ফলেই তারা বড় হয়ে সেটাই কিন্তু রিপিট করছে, এবং সেটা তারা বুঝতেও পারছে না যে তারা সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে চলেছে, এই অ্যাবিউজটা বা এই টক্সিসিটিটা। একদমই তাই। প্রিয়াঙ্কা, এখান থেকে একটু সরে এসে যদি তোমার কাছে আসি, তুমি যখন একটা চরিত্র করছো, সেটা কি তোমাকে মানে মানুষ হিসেবে তোমাকে এফেক্ট করলো? তাহলে তুমি কিসের মধ্যে দিয়ে গেলে? এটা বিশাল চ্যালেঞ্জ ছিল। শুরুর দিনই আমি তোমাকে বলেছিলাম যে অনেক কিছু ঘটনা রয়েছে বা অনেক কথা রয়েছে যেগুলো আমি ভীষণভাবে রিলেট করেছি, এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে এই কথাটা আমার সত্যি এতদিন অসুবিধা হতো বলতে, এবার আমাকে সেটা ক্যামেরার সামনে বলতে হবে। আমি কি পারবো? পারতেই হবে। আবার কোথাও গিয়ে মনে হয়েছে যে জয়াকে আমাকে জীবন্ত করে তুলতে হবে, মানুষের কাছে পৌঁছাতেই হবে, তার কারণ এটা ভেরি রেলিভেন্ট একটা টপিক এই মুহূর্তে, এবং এই নিয়ে কথা হওয়াটা খুব দরকার। আমার মনে হয় এই সিরিজটা সেখান থেকেই খুব ইম্প্যাক্টফুল হতে পারে, যে যারা দেখবেন তারাও কিন্তু এই জিনিসটা জানবেন এবং কোথাও গিয়ে আইডেন্টিফাই করতে পারা। এইখান থেকে জানো, আমার মনে হয় রত্নাবলীদির কাছে আমি একটা জায়গায় যেতে পারি। অনেক সময় আমরা শুনি যে তুই যা সেন্সিটিভ, তোর সাথে তো কথাই বলা যায় না, মানে ও তো ভীষণ ওভার সেন্সিটিভ। এবার সেন্সিটিভ শব্দটা তো আসলে একটা পজিটিভ কনোটেশনের শব্দ, কিন্তু যখন কেউ কাউকে বলছে যে তুই যা সেন্সিটিভ, তোর সাথে কথা বলা যায় না, তখন তো সেটা নেগেটিভ কনোটেশন হয়ে যাচ্ছে। সেইটা কিভাবে দেখেন বা কিভাবে সেগুলো মানুষকে ডিল করতে বলেন? আসলে এই সংবেদনশীলতা এটা না দুধার তলোয়ারের মতন। কারণ সংবেদনশীলতা আমার কাজে বা অনুত্তমার কাজে বা প্রিয়াঙ্কার কাজে, তোমার কাজে এটা একটা রিসোর্স, এটা একটা সম্বল। এবার যখন তুমি আর 5টা মানুষের সঙ্গে তুমি যখন সহমত হচ্ছ না, যখন তুমি তোমার প্রতিবাদ জানাচ্ছ, তারা যখন সেটা হ্যান্ডেল করতে পারছেন না, তখন তারা তোমার উপরে একটা লেবেল সেঁটে দিচ্ছেন। তবে আমরা যেটা বারবার বলি যে নিজের সঙ্গে কথা বলো, কোথায় স্টপ ইট নাও বলতে হবে সেটাকে ঠিক করো, বাউন্ডারি কথাটা নিজেকে এবং তারপরে অন্যকে বলো। আমাদের মধ্যে আরেকজন অদৃশ্য নারী আছেন, হ্যাঁ, যার থাকা উচিত ছিল, যিনি এই সিরিজটি পরিচালনা করেছেন। তো অদিতিদির হয়ে একটা প্রশ্ন আমি প্রিয়াঙ্কার কাছে করছি। অদিতিদিরও তো একটা ইন্টারনালাইজেশন আছে এই কন্টেন্টটার, তো সেখান থেকে অদিতিদি আর তোমার, একজন পরিচালক এবং একজন অভিনেতা, দুজনের তো একটা সংলাপ থাকে একটা কন্টেন্টকে এক্সিকিউট করতে গিয়ে, যদি একটু সেই জায়গাটার কথা বলো, সেটা দিয়েই মোটামুটি আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি। খুব গম্ভীর কিছুতে যাবো না, কারণ আমি অদিতিদিকে খুব মিস করছি। এবং থাকা উচিত ছিল, আমাদেরকে সময় দেয়নি আড্ডার জন্য, সেই জন্য আমি খুব আপসেট। কিন্তু আমার একটা ইন্টারেস্টিং কন্টেন্ট শুট করতে গেছে, তো ঠিক আছে। বাট কি বলতো, আমাদের সেটে যেটা হয়েছে যে ট্রেলার দেখেই বুঝতে পারবেন প্রচুর গালি রয়েছে, প্রচুর খারাপ কথা ব্যবহার করা হয়েছে, জয়া যেটাতে সাবজেক্টেড, এবং জয়া হয়ে সেগুলো আমাকে শুনতে হয়েছে। তো আমি পার্সোনালি না ভীষণ, মানে কি বলবো, একটু ওভার সেন্সিটিভ।
তো সেখান থেকে এই জিনিসগুলো যখন বলা হতো সেটে এবং রিটেকের পর রিটেকের পর রিটেক, কোথাও গিয়ে খুব আপসেট হয়ে যেতাম। আমার ধারণা এই যে বারবার আমরা ভার্বাল অ্যাবিউজ, খারাপ কথা, মানুষকে কথা বলে আঘাত করা, এই জিনিসগুলো যে বারবার বলছি, শুনতে শুনতে দর্শকদেরও সেটা হবে। হোক, আমরা চাই হোক, কোথাও গিয়ে যারা কষ্টে রয়েছেন, ক্রাইসিসটায় রয়েছেন, তাদের কাছেও এটা স্বাভাবিক হয়ে যাবে এবং সেই জায়গাটা তৈরি হবে যে তারা কথাটা বলতে পারবেন। সেই জায়গাটা তৈরি হওয়ার একটা ফার্স্ট স্টেপ হয়তো এই লজ্জা সিরিজটা হতে পারে। একদম। এবং সেখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রিয়াঙ্কা বলল যে সেটে যখন বারবার করে এই কথাগুলো বলা হচ্ছে, একটা সময়ের পর সেটা ইম্প্যাক্ট করছে না, সেটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমরা আমাদের আলোচনার শুরুর দিকে এই কথাটা নিয়ে কথা বলছিলাম, রত্নাবলীদিও বলছিলেন যে মাঝে মাঝে এই কথাগুলোকে আমরা নর্মালাইজ করে ফেলছি। আমার মনে হয় এই যে নর্মালাইজ করার জায়গাটা নিয়ে কথা হচ্ছে, এই নর্মালাইজটা হয়ে গেলেই বোধহয় আমরা মাঝে মাঝে ভুলে যাই যে লজ্জাটা কার। না হলে বোধহয় উত্তরটা সহজই ছিল। লজ্জাটা ভিক্টিমের না অ্যাবিউজারের, বুঝতে তো এত কঠিন হওয়ার কথা ছিল না। এনিওয়ে, আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হবে এবং অনুত্তমা এবং রত্নাবলীদিকে অনেক থ্যাংক ইউ আমাদের এরোবেরা কন্টেন্টের প্রমোশনে যোগ দেওয়ার জন্য। আর লজ্জা খুব শিগগিরই স্ট্রিম করছে, কবে কোথায় দেখতে হবে সেটা বলবে। লজ্জা খুব শীঘ্রই আসছে হইচইতে, অবশ্যই দেখুন। অদিতি রায় পরিচালনায়, সম্রাগৃদির লেখা স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিন প্লে। আর আমরা প্রত্যেকে মিলে চেষ্টা করেছি আপনাদের যাতে ভালো লাগে এরকম একটা কাজ তৈরি করার। অবশ্যই দেখুন লজ্জা হইচইতে এবং জানান কেমন লাগলো।